স্বাগত সবাইকে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন একান্ত ভুবন অনুষ্ঠানে। আজকের একান্ত ভুবনে আমরা যার সাথে কথা বলবো তার কাছে যাওয়ার আগে কিছু গানের কথা বলতে চাই। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, এই পৃথিবীর পান্থশালায় তুমি যে আমার কবিতা, অশ্রুদে লেখা এই গান, শালিক শালিক ময়না, নদীর মাঝে বলে এসো নবীন। এরকম বহু কালজয়ী গানের গীতিকার, প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষা ও সাহিত্যে অবদানের জন্য 21 পদক পাওয়া বরেণ্য ব্যক্তিত্ব প্রয়াত আবু হেনা মোস্তফা কামালের কথা। আসলে এত জনপ্রিয় গান তিনি আমাদের উপহার দিয়েছেন যা বলে শেষ করা যাবে না। আর আজকে শুরুতেই কেন বলছি তাঁর কথা, কারণ যিনি আজকের একান্ত ভবনের অতিথি তিনি কিংবদন্তি গীতিকার আবু হেনা মোস্তফা কামালের সুযোগ্য সন্তান, বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, সংগঠক, গবেষক সুজিত মোস্তফা, যিনি নিজেও আপন আলোয় আলোকিত। সুজিত মোস্তফা, আপনাকে একান্ত ভবন অনুষ্ঠানে স্বাগত। কেমন আছেন? কিভাবে কাটছে সময়? ভালো আছি, অনেক ধন্যবাদ। আমি আপনার এই ভূমিকার বিষয়ে একটি কথা বলে শুরু করতে চাই। আপনি যে গানের তালিকা বলেছেন, বাংলাদেশে এটা অনেকবারই হয়েছে। অ্যাকচুয়ালি বাংলাদেশ হওয়ার আগের থেকে এই সমস্যাগুলো আমরা ফেস করেছি। যেমন আমার বাবার গান অন্যের নামে বেজেছে, অন্যের কিছু গান আমার বাবার নামে বেজেছে, খুব অল্প সেটা সংখ্যা। অশ্রু দিয়ে লেখা এই গানটা কিন্তু আবু হেনা মোস্তফা কামালের লেখা নয়, কিন্তু এটা ভুল করে কোনো কোনো জায়গায় উদ্ধৃত হয়েছে আর কি। আচ্ছা, এখন আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি যে এটা একটা ভুল, এরকম ভুল হয়, অতএব এইটাকে এডিট করারও কোনো দরকার আমি মনে করছি না। বরং এটা একটা সতর্ক বার্তা, যারা শোনেন তারাও যেন একটু ভেরিফাই করেন যে আচ্ছা এতদিন জেনে এসেছি এটা। যেমন অনেক বৃষ্টি ঝরে এই গানটা বাংলাদেশের একটা খুব বিখ্যাত চ্যানেলে এই গানটা আমি দেখেছি, পিছনে ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের বিশাল ছবি টাঙিয়ে সেই গানটা গাওয়ানো হচ্ছে এবং বলা হচ্ছে ওনাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে গীতিকার হিসেবে। সো আমি এটা নিয়ে লেখালেখিও করেছিলাম, তারপরে ওটা নামিয়েছিল ওরা, তারপরে আবার উঠিয়েছে, সেটাও হয়তো আবার ভুল করে উঠিয়েছে। আমাদের তো ওইভাবে মনিটরিংয়ের সিস্টেম নাই। আর একটা বিষয় আপনি বলেছেন যে নজরুল সঙ্গীত শিল্পী, আমি আসলে সব ধরনের গান করি এবং আমার আধুনিক গানের সংখ্যা অ্যালবাম বেশি আর কি নজরুলের থেকে, কিন্তু নজরুল আমার মানে মন মনন জুড়ে আছেন আর কি সব সময়। এই কথাগুলো আজকে আমরা অবশ্যই শুনবো। শুরুতেই শুনতে চাই সেটা হচ্ছে যে আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা করেছেন কোথায়? মানে আমার যারা ভক্ত শ্রোতা তারা কিন্তু এই তথ্যগুলো জানেন, কারণ এগুলো অনেকবারই অনেক আলোচনায় এসছে। তারপর আমি ছোট করে বলি, আমার জন্ম পাবনায়। আমি পাবনা পুলিশ লাইন স্কুলে প্রথম ক্লাস 1-এ ভর্তি হয়েছিলাম। আমার বাবা ওই সময় ইংল্যান্ডে পিএইচডি করতে গেছিলেন। তারপরে আমার মাও যখন ছোট 2 ভাই বোনকে নিয়ে চলে গেলেন, তখন আমরা 3 ভাই বোন 2 জায়গায় থেকেছি। বড় 2 বোন থাকলেন আমার নানা বাড়িতে পাবনায়, আর আমি চলে গেলাম আমার চাচা, যিনি বাংলাদেশ বেতারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে রিটায়ার করেছেন। তিনিও খুব ভালো গান লিখতেন, আবুল হায়াত মোহাম্মদ কামাল। তার বাসাতে আমি থেকেছি। তখন আমি পড়েছি রাজশাহীতে একটা গার্লস স্কুলে। গার্লস স্কুলটা হচ্ছে সিনিয়র সেকশন, আর জুনিয়র সেকশনটা ছিল কো এডুকেশন। তো আমি যেহেতু তখন ক্লাস 2 এবং 3 পড়েছি, তারপরে আমার বাবা ফিরে আসলেন পিএইচডি শেষে। রাজশাহী ইউনিভার্সিটির একটা স্কুল ছিল, ওটার নাম ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সপেরিমেন্টাল স্কুল, মানে নিরীক্ষাধর্মী একটা স্কুল ছিল। তো সেই স্কুলে আমি ক্লাস 8-এ যখন উঠলাম তখন আমরা চলে গেলাম চিটাগংয়ে। চিটাগং ইউনিভার্সিটিতে আব্বা চলে গেলেন। তো চিটাগং ইউনিভার্সিটি স্কুল, তারপরে চিটাগং ইউনিভার্সিটি কলেজ, ওখান থেকে আমি এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে। সোশিওলজিতে আমি অনার্স মাস্টার্স করেছি। আর আমার তো কতগুলো গানের স্কুল ছিল, যেমন আমি ছায়ানটে ছিলাম, তারপরে সুররং সঙ্গীত একাডেমি, যেটা আমাদের গুরুজি আখতার সাদমানি ওস্তাদজি, ওনার কাছে আমি ছিলাম। আমি শিল্পকলা একটা ডিপ্লোমা কোর্স করেছি মিউজিকের উপরে 3 বছরের, ফুল মোহাম্মদ ওস্তাদজির অধীনে। চিটাগংয়ে যখন ছিলাম ওখানে আমার গানের যে তালিম সেটা মিহির কাকু, মিহির লালা, ওনার হাতে হয়েছিল। উনিও প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। আর গানে হাতে খড়ি হয়েছিল রাজশাহী ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় অনুপ কুমার দাসের কাছে। আচ্ছা আচ্ছা। তারপরে তো আমি এই ঢাকা ইউনিভার্সিটি শেষ করে বৃত্তি নিয়ে চলে যাই শান্তিনিকেতন, ওখান থেকে দিল্লিতে শ্রীরাম ভারতীয় কলা কেন্দ্র, সেখান থেকে গন্ধর্ব মহাবিদ্যালয়,
সেখান থেকে ব্যাক টু ঢাকা। বাহ, যেটা বলছিলেন যে আপনি প্রচুর আধুনিক গানও করেছেন বা করছেন এখনো পর্যন্ত, তবে মূলত মানে আমরা যারা শ্রোতা দর্শক আছি বেশিরভাগ মানুষই শ্রোতা দর্শকরা জানে যে আপনি নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে সমধিক পরিচিত। তারপরও কিন্তু আপনি আধুনিক গানে সমান পারদর্শী বা অনেক গান আপনার আছে। এই যে নজরুলের প্রতি আপনার এত প্রেম বা নজরুল প্রীতি, এটা আসলে কোথা থেকে শুরু হলো, কিভাবে হলো? নজরুলের গানের ভ্যারাইটি, ইম্প্রোভাইজেশন, এবং নজরুল খুব একটা আইডল হয়ে গেছিলেন আমার কাছে ছোটবেলা থেকেই। কারণ যেই মানুষটা গান লিখছেন, কবিতা লিখছেন, সাহিত্য চর্চা করছেন, তিনি আবার যুদ্ধেও যাচ্ছেন এবং তিনি আবার রাজনীতি করছেন, একটা বাউন্ডুলে জীবনযাপন করছেন, আবার তার সঙ্গে সঙ্গে অসাধারণ সব সৃষ্টি করে চলেছেন। এবং তার এই লার্নিং যে ফেজগুলো, সেটা গান বাজনারই বলি আর পড়াশোনারই বলি, এগুলো আমরা ঘাটাঘাটি করলে দেখি যে ওই অত প্রথাগতভাবে উনি কিছু শেখেন নাই। পড়াশোনাও তো ক্লাস 10 পর্যন্ত, তারপরে তো কিন্তু নজরুলের উপরে কত পিএইচডি হয়েছে, যারা পিএইচডি করেছেন তাদের উপরে পিএইচডি হয়েছে। আমার যেহেতু কণ্ঠে একটু অলংকার বেশি ছিল, তো নজরুলের রাগ প্রধান খেয়ালাঙ্গ বা ঠুমরি অঙ্গের গজলাঙ্গের গানগুলো ভালো লাগতো বেশি, গলা একটু আসতো। সেটাও বোধহয় একটা কারণ যে আমাকে আকৃষ্ট করেছিলেন। একটু শুরুতেই নজরুলের কোনো একটা গানের অংশ বিশেষ আমরা একটু শুনতে চাই। যেমন একটা গানের কথা বলি, এটা একদম শুরুতেই গানটা গাওয়া উচিত না, তারপরেও বলি। মানুষ থাকে না তো, মানুষের মৃত্যু কিন্তু নিশ্চিত, সময়টা অনিশ্চিত। তারপরেও মানুষ মনে করে যে আমি আমার কিছু চিহ্ন রেখে যাবো আর কি। তো এটা খুব বিখ্যাত একটা গান। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বাতাস হইয়া জড়াইব কেশ। বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না, আমারে দেব না, আমারে দেব না ভুলিতে। বাহ, কি অসাধারণ! আসলে সুজিত ভাই, আপনি যখন গান করেন, নজরুলের গান যখন করেন, আমার কাছে বা আমাদের মতো অসংখ্য শ্রোতা দর্শক যারা আছেন, তারা মানে আপনার ভেতরে যে নজরুলের ছায়া, সেটা কিন্তু দেখতে পায়, মানে ভর করে যে জিনিসটা, মানে এত অসাধারণভাবে গানের ভিতরে ঢুকে গিয়ে কি চমৎকার করে আপনি গাইছেন। ভীষণ ভীষণ মানে ভালো লাগে। গানটা বোঝার চেষ্টা করি, অনুভব করার চেষ্টা করি। নজরুলের ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, আধুনিক ঘরানা সব ধরনের গান আমরা আপনার কণ্ঠে শুনতে পাই। কোন ঘরানার গান আপনার বেশি পছন্দ বা গাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে একদমই যেগুলো আধুনিক গান নজরুলের, সব গানের পিছনেই কিন্তু রাগ রাগিনী আছে। পৃথিবীতে শুধু বাংলা গান কেন, এমন কোনো গান নেই যেটার পেছনে কোনো রাগ বা রাগিনী নেই। এটা হয়তো শিল্পী জানেন না, চেনেন না, আমরাও সব জানি বা চিনি বলবো না, কিন্তু কোনোটা হয়তো চিনি। সেটার মধ্যে আমরা এই রাগের আইডিয়াটা, রাগের ভাব রূপটা, রসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি, তাতে গানটা আর একটু সুন্দর হয়ে ওঠে, মধুরতর হয়ে ওঠে। একজন শিল্পী কিন্তু শুধু নিজের গল্প বলে না, সে হচ্ছে অন্য সকল মানুষের আনন্দ বেদনার যে গল্প লিরিকের মধ্যে তৈরি হয়, সেটা প্রকাশের মুখপাত্র হচ্ছে একজন শিল্পী। এবং এই শিল্পীর কাজটার মধ্যে একটা জটিলতা আছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বা নজরুল বা ডিএল রায় বা রজনীকান্ত বা গৌরীপ্রসন্ন মজুমদার বা আবুহেনা মোস্তফা কামাল, যিনি গান লিখুন না কেন বা সুর যদি নিজেই করেন বা আরেকজনকে দিয়ে করান, এই শিল্পটা সম্পূর্ণতা পায় যখন একজন শিল্পী সেটাকে পরিবেশন করেন। একজন শিল্পী কিন্তু একজন গায়ক বা গায়িকা নন, তিনি একজন শিল্পী, অর্থাৎ তাকে ধারণ করে ওই গল্পটাকে মূর্ত করতে হবে। একজন শিল্পীর জীবনে তো এই সমস্ত ঘটনা ঘটে নাই, হয়তো 2 বা 3টা ঘটনার সঙ্গে তার একটা সংযোগ হয়েছে। তো তখন শিল্পী যখন ওইটাকে নিজের করে ফেলতে পারেন, নিজের গল্প বানিয়ে ফেলতে পারেন, তখন কিন্তু সেটা একটা প্রকৃত শিল্প হিসেবে ফুটে ওঠে।
এই যে নজরুলের গানে আমি ছোট ছোট ইম্প্রোভাইজেশন করি, কখনো কখনো একটু বিস্তার করি যেটার মধ্যে ডিমান্ড করে, তো ওই কারণগুলোতে আমার সব ধরনের গানই ভালো লাগে আর কি। নজরুলের গান পরিবেশন করতে গেলে কোন বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সুরের শুদ্ধতা, বাণীর উচ্চারণ বা আবেগের প্রকাশ? সব, কোনোটাই বর্জন করার মতো নয়। এখন ধরেন আপনি একটা খুব শুদ্ধ সুরে গান করলেন, বাণী সম্পূর্ণ শুদ্ধ, বাণী তো অশুদ্ধ করার কোনো উপায় নাই, কারণ এটা তো একটা 3 ডাইমেনশনাল একটা কাগজে আপনি পেয়ে যাচ্ছেন প্রিন্টেড, কিন্তু সুরটা তো বায়বীয় এবং সুরটার সঙ্গে ইনস্ট্যান্ট আবেগ জড়িত আছে, রস জড়িত আছে, ভাব জড়িত আছে, গায়কই আছে, নায়কই আছে, অতএব সেটার একটু ভেরিয়েশন আসবেই। ইনফ্যাক্ট একই শিল্পী এক গান জীবনে কখনো 2 বার হুবহু একরকম গাইতে পারে না। তো ফলে ওই সবগুলো বিষয়কে ধারণ করে আপনাকে প্রথমে গানটাকে তো প্রমিতকরণ করতে হয়, স্ট্যান্ডার্ডাইজেশন, হ্যাঁ, যেখানে আপনার উচ্চারণটা কারেক্ট হতে হবে, সুরটা সুরে থাকতে হবে। সুর একটা হচ্ছে সঠিক সুর আর একটা হচ্ছে সুরে থাকা, দুটা কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, তো আপনার সুরে থাকতে হবে, তারপরে তার মধ্যে গানের অন্তর্গত কবিতা, দৃশ্য কবিতার কথা বলছি না, সেটা তো অ্যাপারেন্ট, বোঝাই যাচ্ছে, কিন্তু ভেতরের কবিতাটাকে ধারণ করে প্রকাশ করতে হবে। সো সিঙ্গিং ইজ নট এ ভেরি সিম্পল গেম। এটা এগুলো খেয়াল রাখতে হবে। খুবই কঠিন। বাংলাদেশ বেতারের সাথে আপনার পথ চলা কবে, কিভাবে শুরু হয়েছিল? শুরুর গল্পটা মনে আছে? হ্যাঁ, খুব ইন্টারেস্টিং আর কি। আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী তখন আমার আব্বা ঢাকা ইউনিভার্সিটিতে জয়েন করলেন, কিন্তু আমি যেহেতু চিটাং ইউনিভার্সিটি কলেজ থেকে পরীক্ষা দিয়েছি, আমি ওখানেই। তো তখন আমার প্রথম প্রোগ্রাম আসলো চিটাং রেডিও থেকে, নবকল্লোল বলে একটি অনুষ্ঠানে। তো সেই অনুষ্ঠানে আমি গান করতে গেলাম, তো আমার বাবা তো সেই গান শুনবেন, তখন তো রেডিও স্টেশনের ট্রান্সমিটারগুলো এত স্ট্রং না, বাসার রেডিওতে চিটাগং ধরা যায় না। আচ্ছা। তো তখন ট্রান্সক্রিপশন সার্ভিসের আরডি আর কি, তখন ছিলেন ওস্তাদ মোবারক হোসেন খান। তো মোবারক হোসেন খান সাহেবের ওখানে আব্বা গেলেন, ওনাদের সিস্টেম দিয়ে ওনারা চিটাং বেতারকে ধরলেন এবং সেই গানটা আব্বা ওখানে শুনলেন। তো মোবারক সাহেবও শুনলেন, শুনে উনি বললেন যে সুজিতকে আমি ঢাকা রেডিওতে এনলিস্ট করে নিলাম, ওর আর এখানে অডিশন দেওয়া লাগবে না। তো সেটি নজরুলের একটা গান ছিল, আমি গিয়েছিলাম, একটা গজল শুরু হয়েছিল নজরুলের গান দিয়ে, গুলবাগিচার বুলবুলি, এই গানটা দিয়ে। খুবই জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি গান। এবারে বাবার সাথে আপনার স্মৃতির কথা শুনতে চাই। বাবার আদর, শাসন, গানের পরামর্শ বন্ধুদের সাথে শেয়ার করুন। আব্বাকে ভয় পেতাম বাঘের মতো, এবং ওনার যে অপরিসীম জ্ঞান এবং অসাধারণ ব্যক্তিত্ব, এর সামনে আমরা প্রায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অবস্থানে ছিলাম। কিন্তু উনি ছিলেন একজন অসম্ভব উদার নীতিবান মানুষ, কিন্তু খুব রাগী ছিলেন। কিন্তু আমাদেরকে উনি কখনো ডাইরেক্ট করেন নাই যে তোমার এটা করতে হবে, ওটা করতে হবে। স্বাধীনতা ছিল, একটা জায়গায় স্বাধীনতা ছিল আমাদের ক্যারিয়ার নিয়ে, যেটা খেয়াল করতেন আমরা 5 ভাই বোন, যে আমরা সন্ধ্যার মধ্যে বাসায় ফিরছি কিনা, দুপুরবেলা খাবার টেবিলে বসছি কিনা, গুরুজন আসলে তাকে আমরা সালাম দিচ্ছি কিনা, তারপরে ভদ্রভাবে ইন্টারাক্ট করছি কিনা, এই সমস্ত বিষয় লক্ষ্য রাখতেন। আর স্মৃতি তো যতদিন জীবিত ছিলেন আমি কাছে ছিলাম, অনেক স্মৃতি। আব্বার চিঠি পেতাম, আমি যখন শান্তিনিকেতনে গেলাম, ওখান থেকে তো দিল্লি চলে গেলাম, ওনার সঙ্গে আমার চিঠি চালাচালি শুরু হলো, পিতা পুত্রের চিঠি চালাচালি অবশ্য আগেই শুরু হয়েছিল। যখন চিটাং ইউনিভার্সিটিতে আমি কলেজের পরীক্ষা দিতে গেছিলাম, ভূঁইয়া ইকবাল সাহেবের বাসায় থেকে আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন আব্বাকে চিঠি লিখতাম। ওই চিঠিগুলো দিল্লিতে যখন পেতাম, একটা 15 দিন 20 দিন পর সেই চিঠি আমি হাতে নিয়ে বসে থাকতাম অনেকক্ষণ, তারপরে সেটার ঘ্রাণ শুকতাম। সে চিঠির কালচার এখন নাই। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশ বেতারে যারা লিসেনার্স, যারা শ্রোতা আছেন, তারা কিন্তু প্রচুর চিঠি লিখেন। এই যে আপনাকে শ্রোতা বন্ধুরা শুনছেন, এটাও কিন্তু শ্রোতাদের রিকোয়েস্ট যে কবে তাকে শুনতে পাবো, কবে তাকে শুনতে পাবো। সো নাইস অফ মাই অডিয়েন্স, থ্যাংক ইউ। কারণ আব্বা ওনার জীবনে একটা খুব বড় ডিসিশন নিয়েছিলেন, এটা আমার কখনো কখনো মনে হয় এটা একটা বড় বোকামি। কারণ আমি ভালো ছাত্র ছিলাম, আমি অনায়াসেই অন্য যে কোনো লাইনে অনেক দূর যেতে পারতাম, কিন্তু আমি যখন গানের প্রতি আগ্রহী, উনি একদিন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এসছেন বাসায়, আমি ঘুমাচ্ছিলাম, আমি তখন অসুস্থ ছিলাম। তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারের ছাত্র মাত্র, কিন্তু রেডিওতেই আমার একটা গান হয়েছিল, ওটার মনিরুজ্জামান সাহেবকে আব্বা শোনালেন। তো উনি বললেন যে খুবই ভালো গাইছে। তো আমার বাবা বললেন যে ও রেজাল্ট যাই করুক, আই ডোন্ট কেয়ার, ও যদি একটু ভালো গান করতে পারে, গানটাকে ক্যারিয়ার হিসেবে নিতে পারে, আমি খুবই খুশি হব।
এবং আমি যখন বললাম যে আমি ইন্ডিয়ায় যাব গান শিখতে, উনি একদম আমাকে ঠেলে দিলেন। কিন্তু যেটা আমি বুঝি নাই, আমি তো ছোট, একটা মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে বাংলাদেশে সিরিয়াস ঘরানার গান শিখে সার্ভাইভ করা এখনো সম্ভব না, তখনও সম্ভব ছিল না। আচ্ছা আচ্ছা। সো এটা একটা ডিসিশন উনি নিয়েছিলেন। অবশ্য আমাকে পড়াশোনাটা শেষ করিয়েছিলেন, অ্যাটলিস্ট মাস্টার্স দিয়ে আমি গেছি। ওই ভিত্তিটা ছিল বলে একটা সাহস ছিল, কিন্তু ইট ওয়াজ আ ভেরি ডেঞ্জারাস ডিসিশন। আর একটা স্মৃতির কথা বলি যেটা আমাকে এখনো খুব আলোড়িত করে। আমি গভীর রাতে উঠে গান করতাম। তো আমার যে বেডরুম, সেই বেডরুমে আমার বিছানার পেছনে একটা বেতের সোফা ছিল। তো আমি যখন গান শুরু করতাম, আব্বা প্রায়ই উঠে এসে, মানে অন্ধকার ঘর, উনি নিঃশব্দে এসে অশরীরীর মতন ওই সোফায় বসতেন, এবং আমি হয়তো 2 ঘন্টা গান করছি, উনি 2 ঘন্টা বসে শুনছেন, একদম চুপচাপ। তারপরে উঠে নিঃশব্দ উনি আবার ঘরে চলে যেতেন, কিছু বলতেন না। সো এটা আমি ফিল করতাম যে এটা কি এক অসাধারণ স্নেহ, কি এক অসাধারণ অনুভূতি। সেখান থেকেই কিন্তু আজকে আমরা আপনাকে পেয়েছি, সুজিত মোস্তফা, যিনি নিজে কিংবদন্তি। আমাদেরকে গান 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 আমি কিছুই হয়ে উঠতে পারিনি, মানে আই এম স্টিল অন দ্য রোড, মানে চেষ্টা করছি একটু যেন গাইতে পারি। এবারে আমরা আপনার বাবার লেখা কোনো একটা গানের অংশবিশেষ শুনতে চাই। আমি কিন্তু আমার বাবার অনেকগুলো গান সুর করেছি। অ্যাকচুয়ালি আব্বার সুর করা গান নিয়ে আমার প্রথম অ্যালবাম বেরিয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, সেখান থেকে আমি একটা গান করি। অবশ্যই। দোহাই শ্রাবণ, এসো না আমার দ্বারে, আমি তার কাছে যাব আজ অভিসারে। দোহাই শ্রাবণ, এসো না আমার দ্বারে। বাদল তোমার শ্রুতে যদি কাজল মুছিয়া যায়, বাতাস তোমার নিঃশ্বাসে যদি কবরি খুলিয়া যায়, বাদল তোমার শ্রুতে যদি কাজল মুছিয়া যায়, বাতাস তোমার নিঃশ্বাসে যদি কবরি খুলিয়া যায়, আমি পারব না, আমি পারব না এ মুখ দেখাতে তারে। দোহাই শ্রাবণ, এসো না আমার দ্বারে। মানে কি অসাধারণ কথা আসলে। এই গানটার শেষ লাইনটা লেখা ছিল না, তবে মারা যাওয়ার পরেও এই লাইনটা আমি লিখেছিলাম। এটা 91-এ রেকর্ডিং, আব্বা মারা গেছেন 89-তে। আমি সুর করেছি মারা যাওয়ার পরপরই 90 সালে, 91-তে আমার রেকর্ডিংটা হয়েছিল। অসাধারণ। প্রিয় বন্ধুরা, শুনছেন বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন একান্ত ভুবন অনুষ্ঠান। আমাদের আজকের অতিথি বিশিষ্ট শিল্পী সুজিত মোস্তফা। আবারও একটু নজরুলে আসব। নজরুল সঙ্গীতে তাল ও রাগের বৈচিত্র্য অনেক সমৃদ্ধ। শাস্ত্রীয় সঙ্গীতের প্রশিক্ষণ একজন শিল্পীর জন্য কতটা জরুরি বলে মনে করেন? দেখেন, শাস্ত্রীয় সঙ্গীত, সব সঙ্গীতই শাস্ত্রীয়। আমি বলতে পারি যে ধ্রুপদী সঙ্গীতের মধ্যে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত বললেও কিন্তু ভুল, যে উচ্চাঙ্গ সঙ্গীত আর বাণিজ্যিক সঙ্গীত, সব সঙ্গীতই বাণিজ্যিক। উচ্চাঙ্গ সঙ্গীতের দুটো অর্থ হয়, একটা হচ্ছে ধ্রুপদী সঙ্গীত আর একটা হচ্ছে উচ্চ অঙ্গের সঙ্গীত, অফ হাই স্ট্যান্ডার্ড। তাহলে তো আপনার রবীন্দ্রনাথের গানও তো উচ্চ অঙ্গের, নজরুলের গানও তো উচ্চ অঙ্গের, তাহলে কি এগুলোকে আমি উচ্চ অঙ্গের সঙ্গীত বলবো না? ধ্রুপদী সঙ্গীত মানে ধ্রুপদ, ধামার বা খেয়াল, এগুলোর গুরুত্ব আছে, কিন্তু আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত বিচার করেন। যেমন ধরেন, এখন পৃথিবী কাঁপানো সঙ্গীত শিল্পী হচ্ছে টেইলর সুইফট। এছাড়া আরও এখনকার যারা আছেন, মারায়া ক্যারি আছেন, বা আগের যারা আছে, সেই এলভিস প্রিসলি ধরেন আপনি এই সমস্ত শিল্পীকে শুনেছেন যে ওনারা এসে ইন্ডিয়ান ক্লাসিক্যাল শিখেছেন কেউ কখনো? তাহলে ওনারা এত ভালো সিঙ্গার হলেন কিভাবে? তাদের যেরকম গলার ক্ষমতা, যেরকম ট্রাভেলিং ক্যাপাসিটি। গান গাওয়া হচ্ছে একটা ন্যাচারাল এবিলিটি,
আপনার সবার কিন্তু এই ক্ষমতা থাকে না। তো যার থাকবে সে যদি মনে করে সে ধ্রুপদী সঙ্গীত গাইবে, তাহলে তাকে উচ্চাঙ্গ মানে আমাদের এই যেটাকে আপনি শাস্ত্রীয় বলছেন সেটার তালিম নিতে হবে তাকে। তালিম নিতে হবে। আচ্ছা, কিন্তু আপনি যদি ওয়েস্টার্ন ভয়েস কালচারটা শেখেন, যেটাতে কণ্ঠটা তৈরি হয়, এটা কিন্তু সায়েন্স। এটা আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের গুরুরাই সায়েন্সটার তালিম দেন না, যে কারণে উচ্চাঙ্গ সঙ্গীত করতে যে বহু ছেলেমেয়ের গলা নষ্ট হয়ে গেছে। কিন্তু যে সায়েন্সটা বুঝেছে, নিজে নিজে যদি বুঝে যায় খুব ভালো, কিন্তু না বুঝলে এটা শিখতে হবে। সেটা শেখার পরে যদি সে উচ্চাঙ্গ সঙ্গীত করে, তাহলে তার গলার ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ, ক্যাপাসিটি অনেক বেশি হবে। বর্তমান প্রজন্মের কাছে নজরুল সঙ্গীত কতটা জনপ্রিয়, একজন শিল্পী হিসেবে, প্রশিক্ষক হিসেবে তরুণদের আকৃষ্ট করতে আপনার মতে কি ধরনের উদ্যোগ প্রয়োজন? নজরুলের জনপ্রিয়তা এখন শূন্যের কোঠায় নজরুলের গানের। এটার কারণ হচ্ছে যে নজরুল যখন একেবারেই অপসৃত হয়েছিলেন, যখন নজরুলের গান কেউ শুনছিল না, তখন তার অনেক গান মানবেন্দ্র মুখোপাধ্যায় গেয়েছিলেন। সেখানে বিমান মুখোপাধ্যায় সুর করা কিছু গান ছিল, কিছু গানের হয়তো সোর্স জানা ছিল না, ফলে কিছু ভুল সুর প্রচলিত হয়ে গেছিল, কিন্তু হলেও সেগুলো খুবই জনপ্রিয় হয়ে গেছিল। একটা গানের জনপ্রিয় হওয়া হচ্ছে ওই গানের 1000 বছরের ভাগ্য। এখন যেমন আমরা রেকর্ড কালেকশনের পরে দেখা যাচ্ছে জারি এই গানটা এই সুরে শুনে এসছি, এটা তো অরিজিনাল রেকর্ডটা অন্যরকম। তো তখন অরিজিনালটা যখন আমরা গেয়ে এস্টাবলিশ করার চেষ্টা করছি, এটা কিন্তু এত সহজ না ওটাকে পপুলার করা। মানুষের মনে কিন্তু গেঁথে আছে আগেরটা। কিন্তু যদি আমরা মনে করি যে হ্যাঁ এটা নজরুলের সুর, নজরুলের গানও তো নজরুলের সুর কয়টা ওনার, আমরা এখন ধরেন প্রায় 1900টার মতন গান পেয়েছি রেকর্ডে, সুর সহ, আর বাণী পেয়ে গেছি 3500-এর মতন। এই 1900টার মধ্যে নজরুলের নিজের সুর তো 700-র মতন, আর বাকিগুলো তো অন্য সুরকারদের সুর করা। তো তাহলে সেই সুরগুলো যদি গাওয়া যায়, তাহলে নজরুল যখন ছিলেন না, তখন যদি এই ফিলোসফিকে ধারণ করে যদি কিছু অন্য সুর প্রচলিত হয়ে যায়, জনপ্রিয় হয়ে যায়, সেগুলো থাক, সেগুলোকে বন্ধ করা খুব অনুচিত। তার পাশাপাশি যেগুলো রেকর্ডে পাওয়া যাচ্ছে সেগুলো গাওয়া হোক। যদি দুটো টেকার, দুটোই টিকবে। যদি কোনো একটা টেকার, সেটা আগের প্রচলিতটা হোক বা নতুনটা হোক, একটা টিকবে, অ্যাটলিস্ট বাণীটা তো টিকবে। কিন্তু আমরা যদি জনপ্রিয়তাকে বাতিল করে দিয়ে গা জোয়ারিভাবে এই রেকর্ডের যে পাওয়া যাচ্ছে সুর, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখন মানুষের হাতে সময় কম, অনেক বেশি এন্টারটেইনমেন্টের আইটেম। আগে নজরুলের এই 3-3.5 গানের মধ্যে ওই আমলেও কিন্তু জনপ্রিয় গানের সংখ্যা ছিল 300-র মতন। তখন মানুষ দুটো গানের জন্য অপেক্ষা করে থাকতো, আর এখন অপেক্ষার সময় নাই তো। মানুষ মুহূর্তের মধ্যে ফেসবুকে যাচ্ছে, ইউটিউবে যাচ্ছে, স্ক্রল করছে, শর্টস, রিলস, টিকটকের মধ্যে থাকছে, অস্থির। তারপরে গান জনপ্রিয় হওয়ার পেছনে আগের একটা বড় কারণ ছিল, মেলোডি গানের একটা ক্যারেক্টার আছে। আপনি যদি কয়েকবার শোনেন, তখন ওটা আপনার মনের মধ্যে জায়গা করে নেবে। এখন তো আমরা একটা গান পুরো শুনি না, আগে একটা গান মানুষ বছরের পর বছর শুনতো। আপনি ইনফ্যাক্ট হারানো দিনের যে গান আমরা এখনো গাই, সেগুলো তো 70-80 বছর পার হয়ে গেছে, এখনো চলছে, আমাদের মনের মধ্যে সেগুলো জায়গা নিয়েছিল। তাহলে এখন এই গা জোয়ারি করে যে আদিসুর, রেকর্ড, অমুক তমক, শুধু এইটা বলে প্রচলিত জনপ্রিয় সুরগুলোকে বাতিল না করে দুটোকে পাশাপাশি চলতে দেওয়া উচিত। শুধু চলতে দিলেও হবে না, এখানে আরও একটা খুব জরুরি বিষয় আছে, সেটা হচ্ছে প্রেজেন্টেশনের ফরম্যাট চেঞ্জ করতে হবে। এবারে আবারও একটু নজরুলের কোনো একটা গানের অংশ বিশেষ শুনবো। কোন ধরনের গান শোনাবেন? যেমন একটা খুব ইন্টারেস্টিং গান আছে, যে যেই মানুষকে খুঁজছি সেই মানুষকে পাচ্ছি না। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতন, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা। প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল। নজরুলের গানে যে সাম্য, মানবতা, দেশপ্রেম, বিদ্রোহের বাণী রয়েছে, এই যে আজকের সমাজে তার প্রাসঙ্গিকতা কিভাবে দেখেন? ভয়াবহ প্রাসঙ্গিকতা। বস্তুত আমি নজরুলকে নিয়ে একটা পত্রিকা বের করতাম চক্রবাক নামে। চক্রবাক ওনার একটি কাব্যগ্রন্থের নাম, এবং চক্রবাক শব্দের দুটো অর্থ। একটা হচ্ছে চখা, একটা পাখি আছে চক্রবাক নামে আর কি। আচ্ছা। আর চক্রে যে বাক ঘুরে আসে, মানে অনেকটা মেটেরিয়ালিস্টিক ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রির মতন। আমাদের কিন্তু জীবনে আমরা একই জিনিস বারবার ঘুরে আসতে দেখি। তো নজরুলের গান, কবিতা, সমস্ত লেখা, এগুলোর মধ্যে আমার আবিষ্কার হচ্ছে 12টা দর্শন। দর্শনগুলো হচ্ছে মানবতা, প্রেম, সাম্যবাদ, শোষণমুক্ত সমাজ ব্যবস্থা, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ, শিক্ষা সংস্কার,
অসাম্প্রদায়িকতা, নারী স্বাধীনতা, আধুনিকতা, নৈতিকতা এবং স্বাধীনতা। এই যে 12টা কনসেপ্ট, এই কনসেপ্টগুলো নজরুলের লেখা এসছে সেই 20-এর দশকে, 30-এর দশকে, অথচ এইগুলো গ্রহণ করা হয়েছে জাতিসংঘ সনদে 40-এর দশকে। এই জাতীয় কবি বলে তো লাভ নাই। জাতীয় কবি মানে কি? শুধু নামে জাতীয় কবি? জাতীয় কবি মানে যার ভাবনা এবং দর্শন আমাদের জাতীয় জীবনের কর্মকাণ্ডে ইনকর্পোরেটেড হবে, প্রতিফলিত হবে। তো সেইখানে এই যে আপনি বললেন মানবতা, সাম্য, নজরুল সবটাই তো এই নিয়েই তো নজরুল। রাইট। আপনি দেশ এবং দেশের বাইরে নজরুলের গানের প্রতিনিধিত্ব করেন। বিশ্বের অনেক দেশে আপনি গান করতে গিয়েছেন। কেমন সাড়া পেয়েছেন? স্মরণীয় কোনো ঘটনা, অভিজ্ঞতার কথা একটু শেয়ার করবেন? খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা ঘটে। আমি প্রোগ্রাম তেমন পাই না আর কি। কর্পোরেট সেক্টর, তারা বললাম না যে নজরুলের গানের কোনো চাহিদা নাই, কোনো কর্পোরেট সেক্টরের কোনো প্রোগ্রামে আমাদের ডাকা হয় না। রাষ্ট্রীয় প্রোগ্রামেও আমরা নামমাত্র সুযোগ পাই। শিল্পকে যদি উন্নত করতে হয়, শিল্পীদের বাঁচাতে হবে। তো আমার যেটা বিদেশে যেই অভিজ্ঞতা হয়েছে, আমি গান গাইতে যে দেখেছি, আমি দেশেও যেরকম উইদাউট রিহার্সাল বসি মিউজিশিয়ানদের সঙ্গে ডাইরেক্ট অন দ্য স্টেজ, বিদেশেও তাই হয়। ওরা তো অতটা ফ্যামিলিয়ার না, অ্যাটলিস্ট দেশের মিউজিশিয়ানরা যেটুকু শুনছে আড়াল আবডাল থেকে, ওখানে তো ওরা শুনছে না। ফলে এরকম হয়েছে যে আমাকে সম্পূর্ণ মিউজিক বন্ধ করে দিতে হয়েছে। আমি শুধু হারমোনিয়াম দিয়ে খালি গলায় 4 ঘন্টা, 4.5 ঘন্টাও গান করেছি, কিন্তু আমার অডিয়েন্স বসে থেকেছে। সেটা হচ্ছে আমার তন্ময় হয়ে শুনেছে, আমার ভাগ্য আর কি। সেটা আপনার সহধর্মিণী মুনমুন আহমেদ, বিশিষ্ট নৃত্যশিল্পী, অভিনেত্রী, গানের সাথে নাচের দারুণ একটা কেমিস্ট্রি। বাস্তব জীবনে আপনাদের কেমিস্ট্রির কথা একটু শুনতে চাই। একজন নৃত্যশিল্পী হিসেবে মুনমুন খুব উঁচু দরের। কেমিস্ট্রিটা হচ্ছে যে আমি যেমন তার চাহিদা প্রয়োজনগুলো বোঝার চেষ্টা করি, সেও আমারগুলো চেষ্টা করে বোঝে। আবারও আপনার বাবা আবু হেনা মোস্তফা কামালের কথায় আসবো। এই যে বাবার বিশাল গানের ভাণ্ডার, সাহিত্যকর্ম, এগুলো সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার কি ধরনের উদ্যোগ নিয়েছে? আমার বাবা ছিলেন একটু কাজী নজরুল টাইপের মানুষ, বোহেমিয়ান টাইপের। উনি কিন্তু নিজের লেখা সংরক্ষণ করতেন না। আমি একদিন বাবাকে জিজ্ঞেস করলাম যে তার গানের সংখ্যা কত? উনি বললেন প্রায় 2000 হবে। কিন্তু আমি আব্বা মারা যাওয়ার পরে গান কালেক্ট করতে যেয়ে আমি 250-র মতন গান কালেক্ট করতে পেরেছি। ওই যে বললাম যে আমি প্রথম আব্বার গান নিজে সুর করে যেমন কলকাতায় করেছিলাম, এখনো আমি কিছু গান তার সুর করছি। আচ্ছা, নিশ্চয়ই আমরা পাবো এগুলো। হ্যাঁ। অবসর কাটে কিভাবে? আমার অবসর আসলে নেই। আমি এখনো প্রচুর রেয়াজে থাকি। আচ্ছা। আমার প্রচুর স্টুডেন্ট দেশে এবং বিদেশে। আমি অনলাইনে ক্লাস নেই। বাংলাদেশের প্রথম শিল্পীদের ক্লাব, দি আর্টিস্ট ক্লাব লিমিটেড, এটা আমি প্রেসিডেন্ট। এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল। তারপরে আমি নজরুল সঙ্গীত শিল্পী পরিষদে, যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় নজরুল অর্গানাইজেশন, নজরুল সঙ্গীত সংক্রান্ত অর্গানাইজেশন, সেটারও আমি প্রেসিডেন্ট। তো এই সমস্ত নিয়ে কাজ করতে হয়, কিছু লেখালেখি করতে হয়, চেষ্টা করি সময় দিতে, সবসময় পেরে উঠি না। বাংলাদেশ বেতারের শ্রোতা যারা আছেন, অসংখ্য শ্রোতা আপনাকে এই মুহূর্তে শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, একান্ত ভুবন অনুষ্ঠানে কথা বলছিলাম প্রিয় শিল্পী সুজিত মোস্তফার সাথে। তবে শেষ করার আগে আবু হেনা মোস্তফা কামালের ছবি কবিতার লাইন দিয়ে শেষ করতে চাই। আপনাদের সবার জন্যে এ উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন ডাল্লাসে অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। সত্যিই ছবির মতো এই দেশটা অনেক সুন্দর। মহান স্বাধীনতার মাসে আছি আমরা। আসুন সুন্দর এই দেশটাকে আরও সুন্দর করে গড়ে তুলি, দেশকে আরও বেশি করে ভালোবাসি, দেশের জন্য কাজ করি। প্রিয় শিল্পী সুজিত মোস্তফা, আপনি আমাদের সময় দিলেন বাংলাদেশ বেতারকে, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার দর্শক শ্রোতা এবং যে কলা কুশলীরা জড়িত আছেন এই অনুষ্ঠানটি